যদি হলো সখা প্রাণে মাঝে আর ষড়যন্ত্রী ষড়যন্ত্রী সব কটা ষড়যন্ত্রী আজ ওর কাল এসেছে। ওকে আমি গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প সৌরভ দত্তের লেখা কাল বৈশাখী। এর আগেও সৌরভ দত্তের লেখা ফলাহার, ছেলে খেলা এই গল্পটি আপনারা শুনেছেন আমাদের চ্যানেলে। আজকের গল্পের মূল চরিত্রে সমৃদ্ধি ও শুভ। গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প সৌরভ দত্তের লেখা কাল বৈশাখী। সেবারের পর থেকে রজনীর আর দিদির বাড়িতে আসতে মন চায় না। সেই বিভৎস দৃশ্যগুলো চোখের সামনে চলে আসে বারবার। চোখ বুজে ফেলে মুহূর্তে। মাঝে 5টা বৈশাখ পেরিয়ে গেছে। আজ 1397 বৈশাখে দাঁড়িয়েও সেই স্মৃতিগুলো মাথা থেকে মুছে যায়নি তার। এখনো স্পষ্ট, এখনো তাজা, ঠিক সেদিনের মতো। এটুলু, জানালাগুলো এটাতে ঝড় এসেছে, কাল বৈশাখী। হঠাৎই ঝড় ছেড়েছে। বাইরেটা অন্ধকার হয়ে এসেছে। হাওয়াতে ঘরের জানলা দরজার পাল্লাগুলো শব্দ করতে লাগলো। আর যাকে এই টুলু বলে সম্বোধন, যার উদ্দেশ্যে এই জানলাগুলো দেওয়ার আদেশ, সে আর অন্য কেউ না, রজনী। রজনীর ডাক নাম টুলু, আর এই আদেশকারিণী শিখা, টুলু দিদি। প্রত্যেকবার চড়ক মেলায় দিদির বাড়ি আসা হয় টুলুর। জামাইবাবুর মুদির দোকান, তাই পয়লা বৈশাখের হালখাতা পার করে আরও কয়েকটা দিন থেকে তারপর বাড়ি ফেরে সে। শুধুমাত্র মাঝের 5টা বছরই এর অন্যথা হয়েছিল। জানলা দিতে গিয়ে টুলু দেখে তার দিদিদের প্রতিবেশী নিরঞ্জন মণ্ডলের বউ বিমলা ঊর্ধ্বশ্বাসে সামনের কাঁচা রাস্তা দিয়ে দৌড়ে চলেছে। ঝড়ে কাপড় সামলানো দায়। টুলু জানে সে কোথায় ছুটছে। টুলু আগেই দেখেছিল যে বিমলা তার বাছুর আর ছাগলের পাল নিয়ে সামনের মাঠে বেঁধে এসেছে। এখন ঝড় ছুটেছে, তাই আনতে যাচ্ছে। মাঠ বেশি দূরে না, এই কাঁচা রাস্তা দিয়ে কয়েক পা গেলেই ঠিক বাঁ পাশে পড়ে। আর রাস্তার ডান পাশে একটা বড় শিশু গাছ, আর দুপাশ দিয়ে সারি করে দাঁড়িয়ে আছে তাল গাছ। হাওয়ায় পাতায় পাতায় ঘষা লেগে যে করাত করাত শব্দ হয়,
তা ঘর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। এবার বৃষ্টিও নামলো জাঁকিয়ে। বিদ্যুতের আলো বন্ধ জানলার কবজা ভেদ করে ঘরের ভিতর প্রবেশ করছে। শিখা রান্নাঘর থেকে হ্যারিকেন জ্বালিয়ে এ ঘরে এলো, সঙ্গে কল্যাণ আর কল্লোল। কল্যাণ কল্লোল শিখার দুই যমজ ছেলে। হ্যারিকেন মেঝেতে রেখে চারজনে জড়ো হয়ে বসল। শিখা উদ্বেগ প্রকাশ করে বলল, উফ, সকাল থেকে ঘুমুট, বোঝাই যাচ্ছিল ঝড়ছে। তো জামাইবাবু যে কোথায় আটকে গেল, দোকানে কিছু মাল না আনলেও যে হচ্ছিল না। আহা, চিন্তা করিস না দিদি, চলে আসবে। দূর দূর দূর, মানুষটা যে কখন আসবে কি জানি, কোথায় আছে, ভিজে পুড়ে গেল কিনা। একদিকে শিখা চিন্তায় বাঁচে না, আর অন্যদিকে কল্যাণ কল্লোল বাইরের শিল পড়া দেখবে বলে বায়না করে। মা 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 জানলাটা একটু খুলি না, মা জানলাটা একটু খুলি। মা খুলবো খুলবো জানলাগুলো। এই চুপটি করে বস এখানে, এক পা নড়বি নে, নাহলে গালে একটা চাপড় দেবো। একটা চিন্তাতে বাঁচি না, তার উপরে এই ছেলেগুলোকে নিয়ে হয়েছে যত জ্বালা। যা। আরে বাবা, ওরা কি বোঝে নাকি এসব? এই তোরা এখানে এসে বস, আয় দেখি। কল্যাণ কল্লোল টুলুর দুপাশে গিয়ে বসল। এবারে কল্যাণ বলল, মাসি ও মাসি, গল্প শোনাও না। এখন গল্প শুনবি? শোনাও না, সকালে যে বলেছিলে নীলকমল আর লাল কমলের গল্প শোনাবে। আচ্ছা শোন, এক রাজার দুই রানী। তার এক রানী যে রাক্ষসী, তার রাজ্যের কেউ জানতো না। ভালো রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। তারপর জানিস কি হলো? বাইরে ঝোড়ো হাওয়া, বিদ্যুতের ঝলকানির সঙ্গে বৃষ্টি আর ঘরের ভিতরের হ্যারিকেনের আলো গল্পকে যেন অদ্ভুত প্রাণ দিচ্ছিল। কল্লোল কল্যাণের চোখ টুলুর দিকে আটকে গেছে, চোখ থেকে পলক পড়ে না যেন। গল্পের স্বাদকে সম্পূর্ণভাবে পেতে কানের সঙ্গে চোখও তাদের খোলা রাখতেই হবে। টুলুর প্রত্যেকটা ভ্রুকুটি, প্রত্যেকটা অভিব্যক্তি সম্পূর্ণরূপে আস্বাদন করেছে দুজনে। তারপর লালকুমার আর নীলকুমার ইলাবতী আর লীলাবতীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কি কেমন লাগলো গল্পগুলো? হ্যাঁ, গল্প শেষের সঙ্গে সঙ্গে বৃষ্টিও থামল। শিখা গিয়ে জানলা খুলল। জানালা খুলতেই দেখে এক ব্যক্তি সামনের কাঁচা রাস্তা দিয়ে টর্চ জ্বালিয়ে এগিয়ে চলেছে। তার গলার আওয়াজে চেনা গেল তাকে। আরে কোথায় গিয়ে মরলে? গরু বাছুর চলেছে, যার ওনার আসার নাম নেই। বুঝেছি না ঝড়ে আটকে গিয়েছিল, তা এতক্ষণ ঝড় বাদল থেমেছে, একবার গল্প বলে তো ওটার নাম থাকে না। আমার হয়েছে যত যা। বোঝা গেল ইনি নিরঞ্জন মণ্ডল, বিমলার স্বামী। নিরঞ্জনের হাঁক ডাক টুলুর কানেও আসে। টুলু খানিকটা বিস্ময় প্রকাশ করে। ও বাবা, এখনো ঘরে যায়নি? মাঠে তো কখন গেছে? দেখো কার বাড়ি গিয়ে হয়তো গল্প জুড়েছে। পাড়ার পাঁচ মিশালি গল্প পারলে কখন যে সময় চলে যায় তা তো বোঝা যায় না। মানে বিমলা কাকিমা তো আবার যাকে যাক, রান্নাঘরের অবস্থা দেখে আসি। রান্নাঘরের চালের টালি ভেঙে জলে জলাকার রান্নাঘর, মাটি পুরো জলে কাদা কাদা হয়ে আছে। শিখা এক হাতে ল্যাম্প আর এক হাতে বালতি নিয়ে রান্নাঘরে এসে জল কাঁচাতে লাগলো। হ্যারিকেনের আলোয় বসে টুলু কল্যাণ কল্লোলের সঙ্গে গল্প করছে। খানিক পর রতন, টুলুর জামাইবাবু, উঠোনে এসে হাঁক দিতে লাগলো। শুনছো? কই? শিখার প্রাণে যেন জল আসে। বাবার গলা শোনা মাত্র কল্যাণ কল্লোল দৌড়ে দরজার কাছে যায়, সঙ্গে টুলু। শিখা হাত ধুয়ে গামছা নিয়ে এসে দাঁড়ালো। রতন কাদা মাখা জামা সিঁড়িতে রেখে কলে হাত পা ধুয়ে ঘরে আসে। রতনের হাতে মালপত্র না দেখতে পেয়ে আর সিঁড়ির ওপর গায়ের কাদা মাখা জামা দেখে শিখা জিজ্ঞাসা করে, ও মা, মালপত্র কোথায়? আর তোমার জামা এত কাদা লেগে কেন গো? হায় ভগবান, তুমি কি পড়ে গিয়েছিলে নাকি? লাগেনি তো? দেখি দেখি দেখি, না না না, দেখি দেখি দেখি, কোথায় কোথায় কি হয়েছে দেখি।
প্রশ্নের সাথে সাথে শিখার চোখে মুখে চিন্তার ভাঁজ স্ফুটিত হচ্ছে। রতন শিখার উদ্বিগ্নতা দূর করে বলে, আরে না না, সেসব কিছু হয়নি। ওহ, তাহলে জামাই এত কাঁদা লেগেছে কেন? আর মালপত্র? আরে আমি এসেছি খানিকটা আগেই। তাহলে এই বৃষ্টিতে আমি আর মাধব যেভাবে এসেছি, ওদিকে রাস্তায় যা কাদা, মালপত্র সঙ্গে করে আনতে সাহস পেল না। ওই মাধবদের বাড়িতেই রেখে আসলু। কাল দোকান খোলার সময় দুজনে মিলে নিয়ে যাবো সেখানে। সবই তো বুঝলাম, তাহলে জামাই কাদা মাখামাখি কেন সেটা তো বলো। আরে বলছি, দাঁড়াও দাঁড়াও, আর বলো না। হাঁটতে হাঁটতে তখন আমাদের ওই রাস্তার মাঠের কাছে চলে এসেছি। দেখি মাঠে নিরঞ্জন কাকা টর্চ হাতে বক বক করছে, আর ওই বিমলা কাকিমা মাঠের মধ্যে কাদা মেখে বসে আছে, কপাল দিয়ে রক্ত পড়ছে গো। টুলু শিখা দুজনেই অবাক। দুজনেই দুজনের মুখের দিকে তাকালো। সে কি, তাহলে বিমলা কাকিমা সেই বিকাল থেকেই এত যে শিল্পর ছিল, রান্নাঘরের টালি অবধি ভেঙে গেল। শিলপরি কপাল ফেটেছে তাহলে, আর কি। শরীর টরীর খারাপ হলো কিনা কি জানি, এতক্ষণ ওনাকে নিয়ে কি নাকি ভাবছিল। ছি 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 ছি, ভগবান ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। আরে নিরঞ্জন কাকা দেখি কাকিকে একা তুলতেই পারছে না, তা আমরা দুজনে মিলে তাই গিয়ে আবার বাড়িতে দিয়ে আসলাম। আর তাতেই তো তখনই এই জামাই জল কাদা লাগে। যাবার পথে তোমাকে আর তখন ডাকিনি। আর ছাড়ো, এখন আর যেতে হবে না, কাল সকালে একবার দেখে এসো। হ্যাঁ। পরের দিন সকালে রতনকে চা মুড়ি দিয়ে শিখা আর টুলু নিরঞ্জন মণ্ডলের বাড়ি বিমলাকে দেখতে যায়। দরজার কাছে আসতেই দুজনে শোনে নিরঞ্জন কাকা বলছে, কি গো, উঠবা না নাকি? কি হলো, চা কি আজ কপালে ছুটবে না? মাও বদ্দির বাড়ি গিয়ে উঠেছে তো উঠেছেই, আসার সেই নামগন্ধটিও নাই। শিখা আর টুলু ঘরে প্রবেশ করলো। বিমলা তখনও বিছানায় শুয়ে আছে উল্টো দিকে মুখ করে। শিখা বিমলাকে জিজ্ঞাসা করে, কাকিমা, শরীর কেমন আছে? বিমলা কোনো উত্তর দিল না, মুখ ফিরিয়েই শুয়েই থাকলো। নিরঞ্জন গজগজ করতে লাগলো, কাল সন্ধ্যে থেকে মুখে কুলু পেটে আছে। বললাম চলো বাজারে নরেন ডাক্তারে গিয়ে দেখিয়ে নিয়ে আসি, বলে না সব ঠিক আছে। কিন্তু দেখো সেই থেকে শুয়ে আছে তো শুয়েই আছে। কি বলি বৌমা, কাল রাত থেকে একটা দানাও পেটে পড়েনি। সকাল থেকে বলছি অন্তত চা করে একটু মুড়ি দিয়ে খায়, তার নড়ার নাম নাই। দাঁড়ান কাকা, আমি চা চাপাচ্ছি। বলতে বলতে উনুনে গিয়ে চায়ের জল চাপালো শিখা। 2 কাপ চা করে 1 কাপ নিরঞ্জনকে দিল, আরেক কাপ বিমলার কাছে নিয়ে গিয়ে বলল, কাকি, চাটা নাও, খেয়ে নাও। কোনো উত্তর নেই। বিমলা চুপ আছে দেখে এবার নিরঞ্জন বলা শুরু করলো, দেখলে তো কোনো উত্তর নাই। এই কেমন ব্যাপার বাবু? ঠাকুমা কবে আসবে? আজ তো আসার কথা, কি করে কি জানি। বিমলা সেই পিছন ঘুরেই শুয়ে থাকে। বিমলার কোনো প্রতিক্রিয়া না পেয়ে শিখা টুলুকে চোখের ইশারায় বাড়ি ফিরে চলার কথা বলে। ফেরার সময় টুলু শুধু বলে, কাকিমা, আমরা আসছি। টুলুর গলার স্বর শুনে যেন বিমলার চেতনা ফেরে। এতক্ষণে নীরবতা ভাঙে বিমলার। টুলটুলি, চৌকাঠ পার করতে পারে না টুলু। বুকটা ছ্যাট করে উঠল তার। রজনীকে বাড়ির সবাই টুলু বলেই ডাকে, কিন্তু টুলটুলি রজনীকে একমাত্র টুলটুলি বলে ডাকত সে। টুলুর মুখের বাহ্যিক বহিঃপ্রকাশ দেখে শিখা এবার বলে ওঠে, কি হয়েছে টুলু? তোর মুখের ভাব এমন কেন? কি হয়েছে বল আমাকে। টুলু নিজেকে সামলে নিয়ে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি। বিমলা খাট থেকে নেমে টুলুর কাছে এসে ওর হাতে মুখে চোখে স্পর্শ করতে করতে এক নিঃশ্বাসে বলে, তুই এসেছিস? তুই এসেছিস টুলটুলি? যেন মনে হচ্ছে তাদের সম্পর্ক কত জন্মের, কত যুগের পরিচিত তারা। টুলু এর আগেও দিদির বাড়ি অনেকবার এসেছে, কিন্তু বিমলার সঙ্গে যে তার খুব একটা সখ্যতাও না। হঠাৎ হলো কি বিমলার? শিখা ঠিক বুঝতে পারে না, শুধু দেখে
টুলুর চোখ মুখে একটা চাপা ভয় ফুটে উঠেছে। আমরা আসি কাকি, বাড়িতে মেলা কাজ পড়ে আছে আর কি। চল টুলু, রান্না বান্না করে না হয় একবার নরেন ডাক্তারকে দেখিয়ে এসো, কেমন? কপালটা তো ভালোই ফুলে আছে। চল টুলু চল। শিখা টুলুকে নিয়ে ঘর থেকে বেরোয়। টুলুকে ঘর থেকে যেতে দেখে বিমলা অস্থির হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। বিমলার মুখের হাবভাব থেকে নিরঞ্জন জিজ্ঞাসা করে থাকে, এই তোমার আবার হলো কি? বিমলা কটমট করে নিরঞ্জনের চোখের দিকে তাকিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর আর কোনো উত্তর দিল না। আমার হয়েছে মরণ দশা। ও, বাজার করে আসি, রান্নার জোগাড় যন্ত্র করো, দেখি কি মাছ পাই। সেদিন বিকেলে বাইরের সিঁড়িতে বসে শিখা টুলুর চুল আঁচড়ে লাল রঙের ফিতে দিয়ে মাথার দুদিকে বিনুনি করতে করতে গল্প করছে। সত্যি ময়নার কপালটাই পোড়া। লক্ষ্মীভ্রষ্টা মেয়ের যে সমাজে কোনো ঠাঁই নেই। কথা বলতে বলতে শিখা খেয়াল করে বিমলা উঠোন পার করে ওদের দিকেই আসছে। বিমলা তার মাথার চুল ছেড়ে রেখেছে, তা কোমর পার করে ফেলেছে, যেন সাক্ষাৎ মা কালী। পরনের কাপড় তার অগোছালো। বিমলা কাছে আসতেই শিখা জিজ্ঞাসা করে, এখন শরীর ঠিক আছে কাকি? বিমলা কোনো উত্তর দেয় না, খালি হালকা একটু হাসে। সিঁড়ির দুপাশে দুটো লাল রঙের রঙ্গন গাছ ফুলে ভরা। যে ধারে শিখা আর টুলু বসে আছে সে ধারের রঙ্গন গাছ থেকে এক থোকা রঙ্গন ফুল ছিঁড়ে এনে টুলুর বেনুনির গোড়ায় গুঁজে দিল বিমলা। তা দেখে শিখা হাসতে হাসতে বলে, টুলু এবার ফুলেশ্বরী হয়ে গেছে দেখো। এবার টুলু হেসে ফেলল। তাদের মাঝে বিমলা একটা সুর গুনগুন করতে লাগলো। এই সুর টুলুর বড় চেনা। আবার দেখা যদি হলো সকাল প্রাণে মাঝে টুলুর শরীরে বিদ্যুৎ বয়ে যায়। টুলু এক ছুটে দৌড়ে ঘরে গিয়ে দরজায় ছিটকিনি তুলে দেয়। শিখা বুঝলো না ব্যাপারটা। শিখাও দৌড়ে গিয়ে দরজায় করাঘাত করতে করতে বলে, টুলু কি হলো? টুলু দরজাটা খোল। আরে কি হয়েছে টুলু? তুই দরজাটা খোল, দরজাটা খোল টুলু, দরজাটা খোল। কিন্তু কোনো উত্তর আসে না। বিমলা একবারও শুনতে চাইল না টুলু এরকম কেন করলো, বরং আপন মনে সে সুর গুনগুন করতে করতে চলে গেল। শিখা একটু অবাকই হলো। কল্যাণ কল্লোল পাড়ায় খেলতে বেরিয়েছে। সামনের রাস্তা দিয়ে শ্যামল যাচ্ছিল। বাজারে শ্যামল আর রতনের দোকান পাশাপাশি। শ্যামলকে দেখে শিখা বলে ওঠে, ভাই ভাই তোমার দাদা দোকানে আছে, একটু একটু খবর দিও তো, এক্ষুনি যেন বাড়িতে আসে। হ্যাঁ, এক্ষুনি খবর দিয়ে দাও ভাই। রতন দোকান থেকে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে সব শোনে। রতনও টুলুকে ডাকাডাকি করতে শুরু করে। শেষমেশ কোনো পথ না পেয়ে দরজার ধাক্কা দিয়ে ছিটকিনি ভেঙে ঘরে ঢোকে রতন। দেখে টুলু মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। শিখা ভয় পেয়ে যায়। চোখ খোল টুলু, টুলু, টুলু চোখ খোল বোন আমার, টুলু চোখ আরে যাও, জল নিয়ে এসো তাড়াতাড়ি, কান্নাকাটি পরে করো, যাও। শিখা ছুটে গিয়ে গ্লাসে করে জল এনে রতনকে দিল। টুলুর মাথা নিজের কোলে রাখলো শিখা। রতন টুলুর মুখে জলের ছিটে দিতে লাগলো আর ক্রমাগত তাকে ডাকতে লাগলো, ওঠ ওঠ ওঠ,
ওঠ মা। টুলু জ্ঞান ফিরতেই হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, বৈশাখী, দিদি, দিদি বৈশাখী, দিদি, দিদি বৈশাখী। এবার রতন আর শিখা একে অপরের মুখ চাওয়াচাবি করে কাকতালীয়ভাবে একসঙ্গে বলে ওঠে, বৈশাখী। এখন আর ভাবার সময় নেই। রতন গ্রামের নরেন ডাক্তারকে ডেকে আনে। ততক্ষণে টুলুর জ্বরও চলে এসেছে। সব কথা শুনে এবং টুলুকে দেখে নরেন ডাক্তার বলেন, আয়া কিছু না, ও ভয় পেয়েছে, ভয় থেকেই এই জ্বর। দেখছেন না জ্বরের ঘোরে কেমনে বিড় বিড় করছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু এখন আমরা কি করবো ডাক্তারবাবু? আরে ভয় থেকে সামান্য জ্বর, জ্বর বাড়লে ওই জল পটি দেবেন, ওষুধ দিয়ে দিচ্ছি, খাইয়ে দেবেন, চিন্তা করবেন না। জ্বর চোখে 5 বছর আগের সেই ঘটনাগুলো ফিরে আসতে লাগলো টুলুর ঘোড়া লাগা চোখে। এ গায়ের ইছামতি পারে চড়কের মেলা ভালোই বিখ্যাত। গ্রামের প্রত্যেক বাড়িতেই এই সময় আত্মীয় স্বজনের জমজমাট। সেবার টুলুও এসেছিল শিখার বাড়ি। অন্যদিকে বৈশাখী, রতনের প্রতিবেশী নিমায়ের ভাগ্নিও এসেছিল মামা বাড়ি ঘুরতে। নিমাই আর রতন প্রতিবেশী হওয়ায় টুলু আর বৈশাখীর মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কলকাতার মেয়ে বৈশাখী আর টুলু ছোট্ট গ্রাম ভান্ডারগোলার। দুজনের মধ্যে ভাবনাগত কিছু পার্থক্য থাকলেও তা তাদের বন্ধুত্বে অন্তরায় হয়ে ওঠেনি কখনো। দুজনের মধ্যে চিঠি দেয়া নেওয়াও চলে। মামার বাড়িতে এসেই টুলুর আসার খবর পেয়ে সোজা শিখাদের বাড়ি চলে আসে বৈশাখী। ঘরের বাইরে থেকে হাঁক ডাক শুরু করে, কিরে টুলটুলি, কোথায় গেলি? আরে এই টুলু। শিখা টুলু দুজনেই বেরিয়ে আসে। ভালো আছো তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কখন এলি? এই মাত্র এলাম। টুলটুলি, কতদিন পর তোর সাথে দেখা। বৈশাখী টুলু দুজন দুজনকে সামনাসামনি দেখে মনের আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। 1 বছর ফিরে প্রাণ সখীকে চোখে দেখা। চিঠি আদান প্রদান হয়েছিল ঠিকই, কিন্তু চিঠি তো শুধুমাত্র কৌতূহল বাড়ায়। সামনাসামনি দেখা হওয়াতে চোখের তৃষ্ণা মিটল। বিকেলে ভালোই হাওয়া দিচ্ছে, তখন মন জুড়িয়ে যায়। বৈশাখী টুলুর কাছে এসে বসে, বলে, চল না, সামনে রাস্তা দিয়ে হেঁটে আসি। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছিস? চল চল। টুলু শিখার মুখের দিকে তাকায়। শিখা বুঝতে পারে সে টুলু অনুমতি চাইছে। শিখা অনুমতি দেয়। যা তাহলে, সামনেই হাঁটিস, বেশি দূর কিন্তু যাস না। বৈশাখী হাসতে হাসতে বলে, ভয় পেও না দিদি, ওকে বুড়ো শিবের জঙ্গলে নিয়ে যাব না। বুড়ো শিবের জঙ্গল? নামটা শুনেই শিখা ভয় পেয়ে যায়, কিছুটা রেগেও যায়। দেখ বৈশাখী, এরকম মজা একদম ভালো লাগে না, কিন্তু এই সব নিয়ে একদম মজা করতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর মজা করবো না, এখন আসি। দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। বুড়ো শিবের জঙ্গল নিয়ে গ্রামের মানুষের মুখে অনেক প্রচলিত কথা আছে। ইছামতির পাশে গহন জঙ্গলের মধ্যে শিব মন্দির। দিনের বেলাতেও সন্ধ্যার মতো পরিবেশ। অনেক কাল আগে ওই মন্দিরে বুড়ো শিব পূজিত হতেন। কিছু সময় যেতেই গ্রামে রটে যায় বুড়ো শিবের জঙ্গলে নাকি আলেয়া ঘোরে। অনেকে নাকি তা চাক্ষুষ করেছে। কেউ কেউ বলে ওই জঙ্গলে নাকি ভূত থাকে, কেউ কেউ বলে পড়ি। এত সব তথ্য
ভগবানকে ভক্ত বর্জিত করে রেখেছে। মন্দিরের এমন ভগ্ন দশা যে গ্রামের কেউ আর উন্মুখ হয় না, নাম শুনলেই ভয়ে মরে। একটা জিনিস এনেছি, কই দেখি। এখানে না, বাড়িতে আছে। কি সেটা? বলবো না এখন, গিয়ে দেখবি। তাহলে চল না বাড়ির দিকে এখনই, আর একটু হাঁটি, তারপর না হয়। বৈশাখী আর টুলু হাঁটতে হাঁটতে স্কুল মাঠের কাছে এসে গেছে। বিমলা কলসিতে জল নিয়ে এই দিকেই আসছিল। পাশ দিয়ে সাইকেল করে এ গাঁয়েরই ছেলে বিশু বেরিয়ে যায়। বিশু যখন বৈশাখী আর টুলুদের পাশে, তখন বিশু আর বৈশাখীর চোখাচোখি হয়। দুজনের মুখেই হালকা হাসি খেলে যায়। বিমলার চোখেও ধরা পড়েছে সেটা। বিমলা টুলুর পাশে এসে দাঁড়ায়। বিশু চলন্ত সাইকেল থেকে পিছনে ঘুরে বৈশাখীর দিকে তাকায়। বিমলার চোখ ফাঁকি দেওয়া তো সহজ নয়। বিমলা টুলুকে জিজ্ঞাসা করে, ও, তা কবে আসা হলো? কাল এসেছি কাকি। ভালো আছো তো? হ্যাঁ, ভালো তো আছি। দিনকালের যা পরিস্থিতি, সাবধানে মানুষের সাথে চলিস কেমন? কার মনে কি যে আছে, তোর তো আর শহুরে পোনা করলে চলবে নে। চাল চলন ঠিক না করলে কিন্তু খুব মুশকিল। বৈশাখী সেদিন পর্যন্ত বুঝতে পারে না বিমলার তাকে এত অপছন্দের কারণ কি, নাকি সবই তার স্বভাবের দোষ। এতক্ষণের কথাগুলো যে তাকে খোঁচা দিয়ে বলার প্রয়াস, তা বৈশাখী জানে। চলি রে। বিমলা বাড়ির দিকে এগোয়। চল, আর হেঁটে কাজ নেই, মেজাজটাই খারাপ করে দিল। মনে হচ্ছে ওনাকে বুড়ো শিবের জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। ওই কথা মুখেও আনিস না আর। তুই কাকিমাকে বুড়ো শিবের মন্দিরে রাখতে গেলে তুই কি ফেরত আসতে পারবি ভেবেছিস? ভগবান, ভগবান রক্ষা করো, এসব বলিস না একদম। টুলু হাত জোর করে কপালে পেন না ঢুকলো। বৈশাখী হাসতে হাসতে বলে, ভূত হয়ে তাল গাছে বাসা বাঁধবো। তুই একটা আস্ত ভিতর ডিম, বুঝেছিস? চল, যেটা দেখাবো বলেছিলাম, দেখবি চল। টুলু বৈশাখীর সঙ্গে ওর মামার বাড়িতে গেল। বস খাটে। টুলু গিয়ে খাটে বসলো। চোখ বন্ধ কর। কেন? আরে কর না, করতে বলছি বন্ধ কর, না হলে দেখাবো না কিন্তু। আচ্ছা আচ্ছা, বেশ, নে, করলাম। টুলু চোখ বন্ধ করলো। পাশের ঘর থেকে টেপ রেকর্ডার এনে তাতে ক্যাসেট ভরে গান চালালো বৈশাখী। গানে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়ের পুরানো সেই দিনের কথা। টুলু চোখ খোলে। আজ তার খুব আনন্দ। টুলু গান শুনতে খুব ভালোবাসে। টুলুদের টেপ রেকর্ডার নেই, টুলুর দিদিরও নেই। প্রত্যেক পৌষে ভান্ডারকোলার স্কুল মাঠে প্যান্ডেল করে সিনেমা দেখানো হয়। কয়েকদিন যেন মহোৎসব চলে। টিকিট কেটে সিনেমা আর সিনেমার গান। টুলু একবারই গিয়েছিল, কিন্তু টুলুর বাবা পছন্দ করে না বলে আর যাওয়া হয় না। তবে স্কুলের পাশেই টুলুর বাড়ি হওয়ায় ঘর থেকেই সিনেমার ডায়লগ, সিনেমার গান সব শোনা যায়। আর হয় কারো পাড়ার বিয়ে লাগলে। বৈশাখী আর টুলু দুজনে মিলে গানের লাইন ধরলো। হায় মাঝে হলো ছাড়া। বৈশাখী তার মামার জন্য টেপ রেকর্ডারটা নিয়ে এসেছে। টুলু পরপর অনেকগুলো গান শুনে দিদির বাড়ি ফিরে আসে। অনেকদিন পর মন ভরে গান শুনল টুলু। পরের দিন আবার বৈশাখী টুলুর কাছে আসে। ওড়নার আড়ালে কিছু না একটা লুকিয়ে রেখেছে সে। টুলু সেটা বুঝতে পেরে বৈশাখীকে জিজ্ঞাসা করে, তোর ওনার আড়ালে ওটা কি? বৈশাখী তার ওড়না সরায়। হাতে সবুজ রঙের কাঁচের চুড়ি। কি সুন্দর! মামা কিনে দিয়েছে? না না,
তাহলে দিয়েছে একজন। তার কি নাম নেই কোনো? আছে, এখন বলবো না, সময় হলে বলবো। যেটা দেখাতে এসেছিলাম দেখানো হয়ে গেছে, আসি এখন। বৈশাখী এমনিই খামখেয়ালি, যখন যা মনে হয়। দুপুরবেলা শিখা টুলুকে নিয়ে চড়ক গাছ প্রতিষ্ঠা দেখতে যায়। বাড়ি ফিরতে ফিরতে শিখা টুলুকে দেবতার লীলা ব্যক্ত করতে থাকে। ভাব, ভগবানের কি মায়া, একবার ভাবতো দেখি। সারা বছর এই চড়ক গাছ নদীতে দেখা অবধি যায় না, কিন্তু দেখ এই দিন হাজরারা বাবার নাম ধরে ডাকে আর ঢাক বাজায়। চড়ক গাছটাও কি সুন্দর ভেসে আসে, হ্যাঁ? তারপর হাজরা সন্ন্যাসীরা মিলে চড়ক গাছ উপরে তোলে। ভগবান এইভাবেই তো ভক্তদেরকে নিজের উপস্থিতির প্রমাণ দেয়। হ্যাঁ, জয় বাবা, জয় বাবা ভোলা মহেশ্বর। সন্ধ্যায় আবার আসে বৈশাখী। টুলুকে নিয়ে চড়কের মেলায় যাবে সে। চড়কের গাছ প্রতিষ্ঠা দেখেছিল এই পর্যন্তই ঠিক আছে। চড়কের ঘূর্ণি, রামদায় ঝাঁপ, পোড়া কয়লায় হাঁটা, এগুলোতে টুলু ভীষণ ভয় পায়। টুলু ছোট থেকেই একটা আস্ত ভিতুর টিম। রাতে পেঁচা ডাকলে তাতে ভয়, হাওয়ায় গাছের ঘষা লেগে টিনের চালে শব্দ হবে তাতেও ভয়। এতে ভয় তাতে ভয়, টুলুর ভয়ের তালিকা অনেক বড়। শত চেষ্টার পরেও যখন টুলু রাজি হলো না যেতে, বৈশাখী এক প্রকার রেগেই চলে গেল। তখন প্রায় গ্রামের প্রত্যেক বাড়ি ফাঁকা, সবাই গিয়েছে ইছামতির পাড়ে মেলা দেখতে। টুলু যায়নি বলে শিখাও বাড়ি থাকলো। রতন দোকান থেকে এসে কল্যাণ কল্লোলকে এক পাক মেলা থেকে ঘুরিয়ে আনে। আসার সময় বাদাম ভাজা আর জিলিপি কিনে বাড়ি ফেরে। পাশের ঘরে বসে টুলু কল্লোল আর কল্যাণের সাথে বাদাম ভাজা খাচ্ছে। তখন অঞ্জনা, বৈশাখীর মামি, এসে উপস্থিত হয়। শিখা, ও অঞ্জনা দি, এসো 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 এসো। না না না, আজকে আসবো না গো। ওরা কোথায়? শিখা টুলুকে ডাকলো। টুলু, এ টুলু, আমার বাড়ি আয়। না না, শুধু বৈশাখীকে ডেকে দিলেই হবে। বৈশাখীকে ডেকে দাও। বৈশাখী? বৈশাখী তো নেই। নেই মানে? ও যে বললো তোমাদের সঙ্গে মেলায় যাবে, ও তো তোমাদের বাড়ি এসেছিল। হ্যাঁ, বৈশাখী এসেছিল, কিন্তু টুলু যায়নি তো, তাই আর আমিও যাইনি। ও তো চলে গেল তখন। তাহলে ও গেল কোথায়? অঞ্জনা বাড়ি ছোটে। বাড়ি গিয়ে স্বামী নিমাইকে সে খবর দেয়। নিমাই সোজা মেলা প্রাঙ্গণে চলে যায়। মেলায় গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও বৈশাখীকে পাওয়া গেল না। সকাল হতেই সারা পাড়া জেনে যায় গত রাত থেকেই নিমাইয়ের ভাগ্নি বৈশাখী নিখোঁজ। তার মধ্যে নতুন সংযোজন, বিশুও বাড়ি ফেরেনি গত রাত থেকে। ধীরে ধীরে পাড়ায় গুঞ্জন শুরু হয়। সৌরে মেয়ে ভোলাবেলা বিশুকে বুঝে দিয়েছে, বুঝলে কিনা? তাই না? তাই সোজা কথা, বাড়ির লোক যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। আরে দুটো মিলে পালিয়েছে কোথায় আগে তাই দেখো, যত সব। অঞ্জনার তখন মাথায় হাত। পাড়ায় তাদের মান সম্মান বলে কিছু থাকলো না। হা ভগবান, কি করলি রে বৈশাখী? এইভাবে মুখটা পোড়ালি? বাবা মামির কথা একবারও ভাবলি নে রে? অঞ্জনা কপাল চাপড়াতে চাপড়াতে হাহুতাশ করতে থাকলো। গ্রামের মুখরোচক বিষয় হয়ে দাঁড়ালো বৈশাখী আর বিশুর গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া। টুলু মনে ভাবে, তাহলে কি বৈশাখী তাকে বিশুর কথা বলতো সময় হলে? দেখতে দেখতে সপ্তাহ খানেক পেরিয়ে যায়। টুলুর আর ভালো লাগছে না। সেদিন টুলু দিদি বাড়ি থেকে ভান্ডারকোলা ফিরবে। দুপুরে খাওয়া দাওয়ার পর পোশাক পরে প্রস্তুত হচ্ছে। এমন সময় মৃদুলা, এক প্রতিবেশী, এসে শিখাকে নতুন খবর দেয়। ও দিদি, শুনেছ? কি গো? নমিতাকে মা কালীতে ভর করেছে। বর্তমানে মন্দির নাকি ভিড় হয়ে এসেছে, সবাই নাকি সওয়াল করছে গো, মা উত্তর দিচ্ছে। ও মা,
তোমাকে কি বললে? আমাকে অনিতা বলল, ওদিক দিয়ে আসলো, ওকে শ্যামলিদি বলেছে। শ্যামলিদি মন্দিরে পুজো দিতে গিয়েছিল না, এখন আসার পথে দেখলাম অঞ্জনাও ছুটেছে। মনে হয় বৈশাখীর কথা জিজ্ঞেস করবে। চলো চলো চলো, যাবে নাকি? গ্রামের কথা ছড়াতে সময় লাগে না। গ্রামের কথা হাওয়ায় ভাসে। হাওয়া যেদিকে বয়, কথাও সেদিকেই ওড়ে। টুলুর আর বাড়ি যাওয়া হয় না। সবাই মিলে ছুটল বটতলার মায়ের মন্দিরে। বটতলায় এসে দেখে যেন রীতিমতো মেলায় পরিণত হয়েছে। মানুষের কি ভীষণ ভিড়। বাচ্চা, বুড়ো, মধ্যবয়সী সবাই ভিড় করেছে। অঞ্জনা ভিড়ের পিছনে সবাইকে ঠেলে ভিড়ে ঢোকার চেষ্টা করছে। টুলু, শিখা আর মৃদুলা গিয়ে বটগাছের গোড়ার দিকে একটা উঁচু ঢিপি দেখে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে থাকলো। তারা দেখে নমিতার চুল খোলা, তার মাথা একভাবে নাড়িয়ে চলেছে। সামনে একজন প্রদীপের আলো জ্বালিয়ে আরতি করছে, একজন ধূপ দিচ্ছে আর একজন কাঁসর বাজাচ্ছে। জনৈক এক ব্যক্তি তার হাত জোর করে জানতে চায়, মা গো, আমার মেয়েরকে আর বিয়ে দিতে পারবো না। মেয়ের যে বিয়ের বয়স পার হতে চললো। নমিতা উত্তর দেয়, হবে হবে, বছর ঘুরতে তোর মেয়ের বিয়ে হবে। অঞ্জনা নমিতার সামনে আসে। ভরে পড়া নমিতাকে জিজ্ঞাসা করে, মা, মা, আমার ভাগ্নি বৈশাখীকে হপ্তা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে ও নাকি বিশুর সঙ্গে পালিয়েছে। ওকে সত্যি পালিয়েছে? নমিতা তখনও মাথা নাড়িয়ে চলেছে। না 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 না, পালায়নি, ও পালায়নি। পাড়ার লোকেরা এমন অপ্রত্যাশিত উত্তর শুনে একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। অঞ্জনার মাথায় যেন বাজ পড়ে। তাহলে কোথায় ব্যাপারটা হলো বৈশাখী? সেই ভেবে উদ্বিগ্নতা বাড়ল অঞ্জনার। মা, তুমি তো অন্তর্যামিনী মা, তুমি বলে দাও বৈশাখী কোথায় আছে। তুমি বলে দাও মা, তুমি বলে দাও। নমিতা হাতের আঙুল নির্দেশ করে বলে, যা যা যা, ওরা শিবের জঙ্গলে যা, ওখানে পাবি, যা। পুরো শিবের জঙ্গল? নাম শুনেই গ্রামবাসীদের মনে ভীতি চলে আসে। কিন্তু নমিতার মুখ দিয়ে বলা মায়ের কথায় কেমন যেন সাহস পেয়ে অঞ্জনার সঙ্গে গ্রামবাসীরাও গেল। টুলু, শিখা, মৃদুলাও গেল পিছন পিছন। অঞ্জনার মনে একটা চাপা আশঙ্কা কাজ করছে। জঙ্গলে ঢোকে সবাই। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শ্যামল পোড়ো মন্দিরের পিছনের দিকে যায়। সবাই এদিক ওদিক। শ্যামল হঠাৎ চেঁচিয়ে ডাকে, উপস্থিত সবাই শ্যামলের কথা অনুসরণ করে দৌড়াতে লাগলো। টুলু দৌড়াতে গিয়ে ভাঙা কাঁচের বোতলে পা লেগে আঙুল থেকে রক্ত পড়ছে। শিখা দেখে বলে, আরে দেখে হাঁটবি তো, দাঁড়া, ধরি তোকে, দাঁড়া। অন্যদিকে অঞ্জনার কান্নার আওয়াজ। তা শুনে টুলুর বুক ধরফর করে ওঠে। বৈশাখী, এখানে আসাই তোর কাল হলো রে মা। হে ভগবান, তুমি এ কি করলে ভগবান? আমি বাড়িতে এবারে কি উত্তর দেব? বৈশাখী মামা, বৈশাখী মামা, কি করলি রে মা তুই? টুলু অঞ্জনার গলা শুনেই রক্ত পায়ে ছুটে যায়। মন্দিরের পিছনে গিয়ে দেখে
বৈশাখীর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। বৈশাখীর মুখের অবস্থা দেখে টুলু চেঁচিয়ে অজ্ঞান হয়ে যায়। বৈশাখীর মুখের অবস্থা দুর্বল চিত্তের মানুষের পক্ষে সাক্ষ্য করা সম্ভব না। সবাই আবার ছোটে বটতলার মন্দিরে। ততক্ষণে নমিতার ভর পড়া ছেড়ে গেছে। থানায় খবর দেওয়া হয়েছিল, কিন্তু রহস্যের উদ্ঘাটন আর হয়নি। গ্রামের প্রচলিত কথায় আবার বাতাস লাগে। আলেয়া ভূতপেত্নীর প্রবাদ মুখে মুখে আবার প্রচারিত হতে থাকে। বছর 5 আগে এই রহস্যজনক মর্মান্তিক ঘটনা টুলুর মনে একটা গভীর প্রভাব ফেলেছে। মাঝের 5টা বছর দিদির বাড়ি টুলুর না আসার কারণও ঠিক এটাই। রাতে টুলুর জ্বরটা একটু বাড়ে। নরেন ডাক্তারের কথা মতো শিখা মাথায় জলপট্টি দেয়। অন্যদিকে নিরঞ্জনের বাড়ি এক অদ্ভুত ঘটনা ঘটে। পূর্ণিমার রাত, বাইরে চাঁদের আলোয় চারিদিক রূপলি। মশার কামড়ে বিমলার শাশুড়ি প্রিয়বালার ঘুম ভেঙে যায়। সেদিনই মেয়ের বাড়ি থেকে ফিরেছে সে। খোলা জানলা দিয়ে বাইরে চোখ যেতেই প্রিয়বালা হচ্চকিত হয়ে যায়। উঠোনের বাঁ দিকে ডোবার মধ্যে কে যেন নেমে কি খুঁজছে। প্রিয়বালা সাহসী, কোনো চেঁচামেচি না করে আস্তে আস্তে বিছানা থেকে নেমে দরজার ছিটকিনি খুলে বাইরের দিকে তাকিয়ে দেখে বিমলা আর নিরঞ্জনের ঘরের দুয়ার হাট করে খোলা, আর নিরঞ্জন গঁ গঁ করে নাক ডাকছে। ঘর থেকে বেরিয়ে এসে ডোবার দিকে তাকাতেই বিভীষিকা দেখে প্রিয়বালা বিমলার নর্দমার নোংরা থেকে উঠে আসছে। তার মাথার চুল ছাড়া, হাতে একটা নোংরা প্যাকেট। এবার সে উবুর হয়ে বসল। প্যাকেট থেকে কি যেন একটা বের করে খাচ্ছে সে। প্রিয়বালার মনে পড়ল সকালে মাছ কাটার পর আঁশ প্যাকেটে ভরে ডুবায় ফেলেছিল সে। প্রিয়বালার আর এখন সাহস নেই। তার সাহসিকতা বুক থেকে হাঁটুতে নেমে কাঁপতে থাকছে। ঘরে ঢুকে ছিটকিনি তুলে দেয় প্রিয়বালা। নিজের হৃদযন্ত্রের আওয়াজ সে ভালোভাবেই শুনতে পারছে। প্রিয়বালা জানলার নিচে ঝুঁকে বসে মাথা উঁচিয়ে দেখতে থাকলো তার বৌমার কীর্তিকলাপ। বিমলা উঠে দাঁড়ালো। এবার সে মুরগির ঘরের দিকে এগিয়ে চলেছে। মুরগির ঘরের দরজা ধীরে ধীরে খুলল। সপ্তাহখানেক হয়েছে মুরগির বাচ্চা ফুটেছে, 12টা বাচ্চা। বিমলা খাঁচা থেকে 2 হাতে একটা একটা করে বাচ্চা নিয়ে দাঁতে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। এ দৃশ্য দেখে প্রিয়বালা নিজের আকস্মিক বহিঃপ্রকাশকে দমন করার জন্যই নিজেই নিজের মুখ শক্ত করে চিপে ধরে রাখল। বড় মুরগি নিজের বাচ্চাগুলোকে রক্ষা করার চেষ্টায় ডানা ঝাপটে যাচ্ছে, কিন্তু ব্যর্থ চেষ্টা। প্রিয়বালার মনে মনে ছেলের উপর রাগও হচ্ছে। ছেলে হয়েছে কুম্ভকর্ণ, একবার ঘুমলে আর কোনো হুঁশ থাকে না। গেল গেল গেল, সবকটা বাচ্চা গেল। যত জ্বালা হয়েছে আমার। বিমলা সব কটা বাচ্চাকে একেবারে গিলে শান্ত হলো। কি কারণে সে বড় মুরগিটাকে রক্ষে দিল তা বিমলাই জানে, বা বলা ভালো বিমলার ভিতরে বাস করা সেই পেতনিই জানে। বিমলাকে ঘরের দিকে এবার আসতে দেখে প্রিয়বালা বিছানায় এসে শুয়ে ভোরের অপেক্ষা করতে লাগে। ভোরের আলো ফুটতেই প্রিয়বালা বিছানা ছেড়ে বাইরে দাবায় এসে বসল। কখন নিরঞ্জন ঘর থেকে বেরোবে আর তাকে গত রাতের কথাগুলো খুলে বলবে। নিরঞ্জন দরজা খুলে। খোকা,
এদিকে আয়। প্রিয়বালা নিরঞ্জনকে দেখে আর সময় নষ্ট করতে চাইছে না। কি হয়েছে মা? বলতে বলতে নিরঞ্জনের চোখ চায় সেই মুরগির ঘরের দিকে। মুরগির ঘরের সামনে রক্ত পড়ে আছে দেখে নিরঞ্জন বক বক করতে লাগলো। প্রিয়বালা কাছে গিয়ে কিছু বলতে যাবে এমন সময় বিমলাকে ঘর থেকে বাইরে আসতে দেখে কথাটা গিলে নিল সে। কিছুই সে জানে না, এমন একটা হাব ভাব করতে লাগলো। কি সে খেলো কি জানি, মনে হয় শিয়াল এসেছিল বোধহয়। গত রাতের নোংরা মাখা কাপড় তার পরনে নেই। প্রিয়বালা বিমলার দিকে তাকালো একবার। বিমলার ঠোঁটের কোণায় যেন এক ধূর্ত হাসি লেগে আছে। হাহুতাশ করে আর কি হবে। নিরঞ্জন তখন নিম গাছের সরু ডাল ভেঙে দাঁতন করতে করতে বিমলাকে বলে চা চাপাতে। একই পালাকান শুরু হয়ে যায়। বিমলার শরীর ভালো লাগছে না বলে দাওয়ায় এসে ঠেস দিয়ে বসে। প্রিয়বালা নিজের থেকেই উজিয়ে বলে, থাক খোকা, আমি চা বসাচ্ছি। বৌমা, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো। হ্যাঁ, শরীর তো ভালো না। প্রিয়বালা ছুতো করে বিমলাকে ঘরে পাঠানোর চেষ্টা করছিল যাতে নিরঞ্জনকে সে গত রাতের ঘটনাগুলো খুলে বলতে পারে, কিন্তু না, বিমলা দাওয়ায় ঠায় বসেই থাকলো। প্রিয়বালা আর বলার সুযোগ পেল না। তখন দুপুরবেলা প্রিয়বালা নিরঞ্জনকে ভাত বেড়ে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে। বিমলা এসে প্রিয়বালার পাশে বসে। প্রিয়বালা ঢোক গিলে একটু সরে বসে। নিরঞ্জন ডাল দিয়ে ভাত মেখে পটল ভাজা দিয়ে খাচ্ছে। পাশে কাঁসার বাটিতে রাখা কাতলা মাছের বড় একখানা পেটি, যেটাতে বাড়ির কর্তার একমাত্র অধিকার। বিমলার চোখের দৃষ্টি তখন নিরঞ্জনের জন্য তোলা সেই মাছটার দিকে। প্রিয়বালার চোখ যায় বিমলার ক্ষুধার্ত চোখের অভিলাষে। নিরঞ্জন তখন খুঁটি থেকে উঁচু করে জল খাচ্ছে। প্রিয়বালার কি মনে হলো, নিরঞ্জনের বাটি থেকে মাছটা তুলে ঝোলের বাটিতে রাখলো। নিরঞ্জন জলের ঘটি নামিয়ে বলল, আরে আরে কি করছো? মাছ তুলছো কেন? এটা থাক খোকা, অন্য একটা দিচ্ছে তোকে। কেন? এটাতে কি হয়েছে? প্রিয়বালা কোনো উত্তর দিলে না। ঝোলের বাটি থেকে অন্য আরেকটা মাছ তুলে নিরঞ্জনের বাটিতে দিল। প্রিয়বালা নিজেও বুঝতে পারেনি যে সে কখন পুরুষতন্ত্র বিরোধী কাজ করে ফেলেছে। বাড়ির কর্তার মুখ থেকে কিনা বড় মাছের পিসটা কেড়ে নিয়েছে। 1997 দাঁড়িয়ে এ গ্রামে বোধহয় এমন কাজ আগে কেউ করেনি। নিরঞ্জনের খাওয়া হলে তবেই প্রিয়বালা বিমলা আর তার নিজের খাবারটা বাড়বে। ভাতে সবে মাছের ঝোল ঢেলেছে এমন সময় পরাণ তালুকদার উঠোনে এসে নিরঞ্জনকে ডাকে। নিরঞ্জন, ও নিরঞ্জন, ও খেতে বসেছিস? পরাণের দিকে তাকাতেই বিমলার মুখে যেন কেন একটা পরিবর্তন আসতে লাগলো। তা প্রিয়বালা খেয়াল করে। ও পরান্দা, এসো এসো, বসো বসো, ভাত খাও কটা। আরে দাদা, এই তো আসলাম। হ্যাঁ, যার জন্য আসা, আমার কটা জিনিস দিয়ে আসতে হবে একটু, বুঝলি? ওই ওখানে গিয়ে পরাণ কথা শেষ করতে পারলো না। তার মধ্যে বিমলা নিরঞ্জনের জলের ঘটিটা ছুঁড়ে মারে পরাণের কপালে। পরাণ চেঁচিয়ে ওঠে, কপাল ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। নিরঞ্জনের খাওয়া মাথায় ওঠে, খাবার ছেড়ে দৌড়ে পরাণের কাছে গেল সে। পরান্দা, মা মা তাড়াতাড়ি জল দাও। এই হাট চালিয়ে মেয়ে মানুষটাকে নিয়ে কি যে করবো বাবা বুঝি না। হঠাৎ করে কি হলো? বিমলা ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিতে নিতে পরাণের দিকে তেড়ে আসলো। শয়তান, তুই এসেছিস? হ্যাঁ, তোকে আজ হাতে পেয়েছি, আজ তোর কাল এসেছে। বলতে বলতে বিমলা পরাণের গলা টিপে ধরে। আরে কি করছো? ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। নিরঞ্জন বিমলার হাত ছাড়িয়ে টানতে টানতে তাকে ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয়। বিমলা ভিতর থেকে কড়া ঘাট করতে থাকে।
দরজা খোলো, খোলো বলছি, দরজাটা খোলো। আজর অন্তিম দিন ঘনিয়ে এসেছে, আজর অন্তিম দিন ঘনিয়ে এসেছে, আজর অন্তিম দিন ঘনিয়ে এসেছে। দরজাটা খোলো, দরজাটা খোলো। প্রিয়বালার গা হাত পা কাঁপতে থাকলো। দাওয়ায় গিয়ে বসে সে। পরাণ কপাল চেপে দৌড়ে এগোচ্ছে দেখে নিরঞ্জন পিছন পিছন গেল। এটা কিন্তু ভালো হলো না নিরঞ্জন, একদম ভালো হলো না। তোর বউয়ের মাথার ব্যায়াম হয়েছে, তুই তাকে ছেড়ে দিয়েছিস। নিরঞ্জন পরাণের সঙ্গে নরেন ডাক্তারের কাছে গেল। পরাণের কপালে সেলাই পড়ে। নিরঞ্জন বাড়ি ফিরে দেখে প্রিয়বালা উঠোনে দাঁড়িয়ে আছে। নিরঞ্জনকে আসতে দেখে প্রিয়বালা এগিয়ে যায়। কি শুরু করেছে বলো দেখি, ও বড্ড পাগল হয়ে গেছে। চুপ কর, চুপ কর খোকা, চুপ কর। বৌমা পাগল হয়নি রে, ওরে ভূতে পেয়েছে। বৌমারে ভূতে পেয়েছে। কিসব কিসব যাত্রা বলছো? যা সত্যি, যা সত্যি তাই বলছি। ঘুমলে তো তোর আর কোনো হুঁত থাকে না। গঙ্গা করে নাক ডেকেই চলেছিস তো ডেকেই চলেছিস। বউ যে রাতে দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, মুরগির বাচ্চা গিলে গিলে খাচ্ছে, তার তো কোনো খোঁজ খবর জানা নেই তোমার। ও ও মুরগির বাচ্চা গিলেছে? তো তা নয় তো কি? আমার কথা বিশ্বাস না হলে রাতে জেগে থাকিস আজকে, নিজের চোখে সবটা দেখতে পাবি, বুঝলি? রাত তখন গভীর। দুই ঘরে মা ছেলে প্যাঁচার মতো জেগে থাকলো। নিরঞ্জন মিথ্যে নাক ডেকেই চলেছে। এই মিথ্যে নাটক সে আর চালিয়ে যেতে পারছে না। মনে মনে ভাবে, মায়ের বয়স হয়েছে, কি দেখতে কি দেখেছে। ভাবতে ভাবতে ইতিমধ্যে নিরঞ্জন অনুভব করে যে বিমলা বিছানা ছেড়ে উঠেছে। রাত তখন গভীর। নিরঞ্জন আরো জোরে নাক টাকা শুরু করলো। বিমলা দরজার ছিটকিনি খোলে। এদিকে প্রিয়বালাও সেটা বুঝতে পেরেছে। প্রিয়বালা বিছানা থেকে নেমে জানালার পাশে ঝুঁকে বসে বাইরে তাকিয়ে থাকলো। বিমলা উঠোন পার করতেই প্রিয়বালা গিয়ে নিরঞ্জনকে ডাক দেয়। খোকা, তাড়াতাড়ি আয়, দেখবি চ। বৌমা উঠোন পার করে কাঁচা রাস্তায় উঠেছে। চ চ চ চ চ চ চ চ। নিরঞ্জন বিছানা থেকে নামলো। মা ছেলেতে আড়ালে আবটালে বিমলাকে অনুসরণ করে চলেছে। বিমলা কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে সামনের দিকে। মা ছেলেও চলেছে তাই। মাঝে মাঝে রাস্তার পাশের কুন্দ ঝোপের পিছনে দাঁড়ায় আর সুযোগ বুঝে আবার হাঁটে। তারা এবারে দেখে বিমলা মাঠের পাশের তাল গাছের নিচে এসে দাঁড়ালো। চুলের খোঁপা ছেড়ে দিল বিমলা। শাড়ি পরা অবস্থায় তাল গাছে উঠতে লাগলো সে। আঁচল তার হাওয়ায় ভাসছে, চুল দুলতে থাকলো। কাঠবেড়ালি নেয় সে কি সহজেই গাছে চড়ছে। তা দেখে প্রিয়বালা আর নিরঞ্জনের চক্ষু চড়ো গাছ। বিমলা তখন তাল গাছের প্রায় মাথায় চলে এসেছে। তাল গাছের মাথায় বসে থাকা পেঁচা তার আভাস পেয়ে যেই উড়বে বলে ডানা ঝাপটায়, তখনই বিমলা লাফ দিয়ে পেঁচার ডানা ধরল। প্রিয়বালা ও নিরঞ্জন দুজনেরই প্রাণ থর থেকে বেরিয়ে যাবার উপক্রম করে। না, বিমলা নিচে পড়ে যায়নি। পেঁচাটাকে ধরার পর দু পা দিয়ে কি আজব কায়দায় তাল গাছকে জড়িয়ে ধরল সে। তারপর পেঁচার ডানা ছিঁড়ে ছিঁড়ে। এ দৃশ্য দেখার পর নিরঞ্জন প্রিয়বালাকে বলে, চলো ঘরে চলো, এখানে থাকবার দরকার নেই, সে ব্যবস্থা করার কাল হবে, আলো ফুটুক। দুজনে ফিরে এসে যে যার ঘরে চলে যায় এবং আগের অবস্থায় চোখ বন্ধ করে শুয়ে থাকে।
সকাল হতেই নিরঞ্জন চলে যায় পাশের গ্রামে শঙ্কর ওঝার বাড়ি। এ চত্বরে শঙ্কর ওঝার ভালোই খ্যাতি। ভূতের ওষুধে শঙ্কর ওঝা ধন্বন্তরী। শঙ্কর ওঝার বাড়ি গিয়ে নিরঞ্জন জানতে পারে শঙ্কর ওঝা বাড়ি নেই। তার বউ জানায় যে সে দুপুরের আগে ফিরবে না, তখন এক পাক আসতে। নিরঞ্জন গ্রামে ফিরে মাছের বাজার থেকে একটা গোটা রুই মাছ নিয়ে বাড়ি ফেরে। বিমলা তখন বিছানায় শুয়ে রয়েছে। নিরঞ্জন প্রিয়বালার হাতে মাছটা দিয়ে বলে, মা, এই জমিয়ে রান্না করা দেখি, মাছের মাথা দিয়ে ডাল করো, আর বাকি পিস দিয়ে কালিয়া। বিমলা শুয়ে শুয়ে সব শুনছে। জিভ দিয়ে তার জল গড়িয়ে পড়ে। নিরঞ্জন মনে মনে বলে, খাস পেতনি, জন্মের মতো খাস, তোর জন্যই তা আয়োজন। প্রিয়বালা জুত করে রান্না করে। সে বুঝেছে নিরঞ্জনের অভিসন্ধি। ঘড়িতে তখন 12টা হবে বোধহয়। নিরঞ্জন প্রিয়বালাকে জানায়, মা, আমি একটু বেরোচ্ছি, আমার জন্য বসে থাকতে হবে না, তোমরা খেয়ে নিও। আর ওকেও। প্রিয়বালাকে চোখের ইশারায় বুঝিয়ে দিল অতিথিকে শেষ দিনে ভালো মতো যত্ন করতে। নিরঞ্জন সাইকেল বের করে আসি বলে বেরিয়ে পড়ল শঙ্কর ওঝার উদ্দেশ্যে। শঙ্কর ওঝার বাড়ি এসে নিরঞ্জনের সাইকেল থামল। সাইকেলের বেল বাজিয়ে বাইরে থেকে নিরঞ্জন ডাকল। শঙ্কর ওঝা ঘর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, বলুন। আমি নিরঞ্জন, সকালে আজ এসেছিলাম একবার। ও, আমার স্ত্রী তাহলে আপনার কথাই বলেছিল। নিরঞ্জন হাত জোর করে শঙ্কর ওঝার দিকে এগিয়ে গিয়ে বলে, পাঁচান যেটা বসাই, পাঁচান আমাদের। করছেন কি? খুলে না বললে বুঝি কি করে? সেদিন ঝড়ের দিন। নিরঞ্জন ঝড়ের দিন থেকে গত রাতের কথা পর্যন্ত সব খুলে বলল তাকে। ব্যাপার গুরুতর, তবে চিন্তা করো না, তুমি করি বলছি। হ্যাঁ, আপনি একটু দেখুন। বলেই শঙ্কর ওঝা ঘরের ভিতর গিয়ে পোশাক পরিবর্তন করে একটা ঝোলা নিয়ে বের হলেন। চলো। নিরঞ্জন সাইকেলের স্ট্যান্ড তুলল। শঙ্কর ওঝা এসে সাইকেলের পিছনে বসল। সাইকেল চালিয়ে নিরঞ্জন তখন গ্রামে ঢুকেছে। গ্রামের লোকেরা নিরঞ্জনের সাথে শঙ্কর ওঝাকে দেখে একটু অবাকই হয়। একে অন্যের সঙ্গে গুঞ্জন শুরু করে। স্কুলের আগে মৃদুলার বাড়ি। উঠোনের আম গাছের ছায়ায় শীতল পাটি পেতে স্বামী স্ত্রী বসে আছে। নিরঞ্জনকে শঙ্কর ওঝার সঙ্গে দেখে মৃদুলা চেঁচিয়ে জিজ্ঞাসা করে, কার কি হয়েছে গো নিরঞ্জন দা? আর বলো কেন, বিমলাকে ভূতে পেয়েছে বৌদি। চলন্ত সাইকেল থেকে উত্তর দিতে দিতে নিরঞ্জন বেরিয়ে যায়। মৃদুলা শীতল পাটি থেকে উঠে কথাটা রাষ্ট্র করতে করতে গ্রামে বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রিয়বালা বিমলাকে থালা সাজিয়ে খেতে দিয়েছে। বাড়িতে একা আছে, তাই তার বুকটা বড় দুরু দুরু করছে। ভাতের থালা থেকে ছড়িয়ে ছিটিয়ে খেতে থাকে বিমলা। মাছগুলো সে গোগ্রাসে গিলছে। প্রিয়বালা একভাবে তাকিয়ে দেখছে সবটা। প্রিয়বালা আর খেতে বসলো না। গলা দিয়ে তার কিছু নামবে না আজ। খাওয়া শেষে ঘরে চলে যায় বিমলা। বিছানায় বসে হাতটা নাকের কাছে নিয়ে হাতে লেগে থাকা মাছের গন্ধ শুকে যাচ্ছে এক কোণে। প্রিয়বালা দরজার আড়াল থেকে লুকিয়ে দেখছে সব। পিছন থেকে শঙ্কর ওঝা প্রিয়বালাকে বলে, লুকিয়ে দেখছেন কেন? বৌমাকে বাইরে ডাকুন। প্রিয়বালা খেয়াল করেনি যে ওরা উঠোনে চলে এসেছে। হঠাৎ শঙ্কর ওঝার কথায় কেঁপে ওঠে প্রিয়বালা। বিমলার কানেও সেই কথাটা যায়। বিমলা দরজার বাইরে তাকিয়ে দেখতে পায় ওঝা গোছের একজন বাইরে দাঁড়িয়ে আছে। মনে ভয় ধরে যায় বিমলার। দুহাতের তালু টিপতে টিপতে বলতে থাকে সে, ষড়যন্ত্রী, সব করা ষড়যন্ত্রী, সব করা ষড়যন্ত্রী,
সবগুলো সরজমিন কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। নিরঞ্জন ঘরে এসে বিমলাকে বলে। শুনছ, একটু বাইরে এসো দেখি। বিমলা ভয়ে গুটিয়ে গেছে, মাথা নাড়তে থাকে। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আরে এসো দেখি। আমি যাবো না, আমি যাবো না। বলে বিমলার হাত ধরে বাইরে নিয়ে আসে। বিমলা শঙ্কর ওঝাকে দেখে নিরঞ্জনের পিছনে গিয়ে মুখ লোকায়। রে এত ভয় কিসের তোর? কোথায় ভয় পাচ্ছি আমি, কোথায় ভয় পাচ্ছি? আমি ভয় পাইনি, আমি ভয় পাইনি, আমি ভয় পাই না, আমি ভয় পাই না। ওরা ষড়যন্ত্রী। নিরঞ্জনের উঠোনে গ্রামের কিছু লোক ব্যাপারটা দেখতে চলে এসেছে। সামনে আয়, সামনে আয়। বিমলা নিরঞ্জনের পিছনে গুটি সুটি মেরে দাঁড়িয়েই থাকে। নিরঞ্জন, তুমিও সামনে থেকে সরো, সরো। নিরঞ্জন বিমলার সামনে থেকে যতবার সরার চেষ্টা করছে, বিমলা তার পিছনে গিয়ে মুখ লোকাচ্ছে। শেষে শঙ্কর ওঝা তার ঝুলি থেকে এক মুঠো কালো সর্ষে নিয়ে কি একটা মন্ত্র বিড়বিড় করতে লাগলো। তারপর সেই সর্ষে বিমলার গায়ে ছুটতেই বিমলা খ্যান খ্যানে গলায় চিৎকার করতে থাকে। কথা না শুনলে আরো কষ্ট আছে কপালে, আরো কষ্ট আছে। এখানে এসে বস, বস। বিমলা উঠোনের মাঝে এসে বসল। সামনে শঙ্কর ওঝাও। নিরঞ্জনের উঠোনে ভিড় জমে গেছে ততক্ষণে। শঙ্কর ওঝা প্রশ্ন করে, বল, বল তুই বিমলার শরীরে কিভাবে এলি? বিমলা চুপ, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ক্রমাগত থুতু ফেলে যাচ্ছে। শঙ্কর ওঝা উত্তর না পেয়ে ঝোলা থেকে নিমের ছোট ডাল বের করে বিমলাকে আঘাত করল। বিমলার মুখ থেকে ফ্যাস ফ্যাসে কণ্ঠে উত্তর আসলো, বল তাহলে, বল। সেদিন ঝড়ের বিকেলে বিমলা দৌড়ে যখন মাঠে আসে, ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়। মাঠে এসে গরু ছাগলের খুঁটো খুলতে গরু ছাগল বাড়ির দিকে দৌড়ায়, কিন্তু ও দৌড়াতে গিয়ে ও চটকে মাটিতে পড়ে, খোপা করে যায়। মানে সুযোগ তো আর পাওয়া হতো না। এই সুযোগে ওর শরীরে ঢুকে পড়ে, ওর শরীরে ঢুকে পড়ে। তাহলে তাহলে এবার ছাড়ো শরীর। বিমলা মাথা নাড়তে থাকে। গ্রামের ব্যাপার এমুখ থেকে অমুক যেতে যেতে পরাণের কানে ওঠে। পরাণও সবেমাত্র এসে ভিড়ে যোগ দিয়েছে। কিরে, কথাটা কি কানে যাচ্ছে না বুঝি? ছাড় বলছি ওকে। বিমলা মাথা নাড়তে থাকে। হঠাৎ তার চোখ যায় সেই পরাণের দিকে। পরাণের দিকে চোখ যেতেই ক্ষেপে ওঠে বিমলা। ছুটে গিয়ে পরাণের গলা টিপে ধরে সে। পাশে দাঁড়ানো মহিলারা ভয়ে অন্যদিকে সরে যায়। নিরঞ্জন আর আরেকজন গিয়ে বিমলাকে দুহাত দিয়ে ধরে টেনে নিয়ে এসে শঙ্কর ওঝার সামনে বসালো। শেষ দিন, তোকে আর কেউ বাঁচাতে পারবে না, আর কেউ বাঁচাতে পারবে না। আর কেউ তোকে বাঁচাতে পারবে না। বিমলা পরাণকে উদ্দেশ্য করে হুমকি দিতেই থাকলো। শঙ্কর ওঝা নিমের ডাল দিয়ে বিমলাকে মারতে মারতে বলল, কিরে শয়তানি, ওর গলা টিপতে গেলি কোন আনন্দে? নিরঞ্জনের বউ আগের দিন আমার কপালে ঘটি ছুঁড়ে মেরেছিল। আমি তোকে ছাড়বো না রে শয়তান।
বজ্জাত বলছিলি না? আসল বজ্জাত তো, বজ্জাত তো। কথাটা জমায়েত হওয়া মানুষের কানে যেতেই সবাই পরাণের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাতে থাকলো। কে আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন? এই 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 মানুষ এইভাবে তাকাচ্ছিস কেন? কাকিমা, বিদেশ বিদেশ নিরঞ্জনের বউ প্রলাপ বকছে। পরাণ ঘাবড়ে যায়। সবার দৃষ্টি তখন তার দিকে। তা সহ্য করতে না পেরে পরাণ এখান থেকে উঠে চলে যাবে বলে পা বাড়ায়, কিন্তু সেই মুহূর্তেই শঙ্কর ওঝা পরাণকে থামতে বলে। দাঁড়াও। ও ভুলভাল বকছে, ও ভুলভাল বকছে। তুমি দাঁড়াও, এখন কি বলে শুনি আগে। পরাণ দাঁড়ালো। সবাই তখনও পরাণের মুখের দিকে চেয়ে। পরাণের মুখে এক অস্বস্তি ফুটে ওঠে। বল এবার। আমি তোরে চিনতে পারিস নি? হ্যাঁ, পারিস নি? আমি বৈশাখী, আমি বৈশাখী, নিমাই বিশ্বাসের ভাগ্নি। আমি বৈশাখী, আমি বৈশাখী। নাম শুনে প্রতিবেশীরা হতবাক। দুই নামই তাদের কাছে পরিচিত, আর 5 বছর আগের সেই ঘটনার পর থেকে বৈশাখী নামটা গ্রামবাসীদের মনে গেঁথে গেছে। বৈশাখী নামটা শুনে মৃদুলা গিয়ে শিখা আর টুলুকে খবর দেয়। টুলু আর বৈশাখীর বন্ধুত্ব সে ভালোই জানে। বিমলার মুখ থেকে বৈশাখী সেদিনের রাতের সমস্ত ঘটনা একে একে বলতে থাকে। সেদিন সন্ধ্যায় টুলুকে ডাকতে গিয়েছিলাম, চড়ক মেলায় যাবো তাই। ওকে কতবার বলেছিলাম, ও রাজি হচ্ছিল না। পাশে দিদি ছিল বলে বলতে পারছিলাম নাকি যে ওকে একজনের সঙ্গে দেখা করবো, তাই যেতে বলছিল। টুলু অসুস্থ শরীরে নিরঞ্জনের উঠোনে এসে হাজির হয়েছে। শিখা টুলুকে ধরে। কেসে? বিশু। ভিড়ের মধ্যে আবার গুঞ্জন শুরু হয়। থামো তোমরা সকলে, তুই বল তারপর। আমার রাগ হয়ে গিয়েছিল, একাই বেরিয়ে আসে। আমি ইচ্ছামতির ঘাটে গিয়ে দেখি বিশু কথা মতো ওখানে দাঁড়িয়ে আছে। দোকানে উঠে কথা বলতে বলতে কখন যে আমরা বুড়ো শিবের জঙ্গলের কাছে চলে আসি বুঝতেই পারিনি। চাঁদ যে বড় মায়াবী ছিল। খেয়াল হতে বিশুটা ঘোড়া, নৌকা ঘোড়ায়। হঠাৎ চোখে বলল, জঙ্গল থেকে টর্চের আলো এদিক ওদিক হচ্ছে। আমি বিশুটাকে বলি, চলো ব্যাপারটা কি হচ্ছে এবার দেখে আসি। বিশুটা প্রথমে যেতে রাজি হয়নি। আমার কথায় বাধ্য হয়ে পারে এসে নৌকা বাঁধে। জঙ্গলের মধ্যে ঢুকে কিছুটা এগিয়ে গিয়ে দেখি কয়েকজন হাতে হাতে ভারী ব্যাগ নিয়ে চলেছে। মুখগুলো শুধু স্পষ্ট দেখা যাচ্ছে। বিশুতে ফিরে যাওয়ার কথা বলছে। আমি বললাম, তুমি পুরুষ মানুষ হয়ে যেতে ভয় পাচ্ছ? চলো না, উফ চলো। পুরুষত্বে আঘাত লাগায় আর পিছু পা হলো না। শিব মন্দিরের চাতালে হারিকেন ডেকে বসে যখন ওরা মালপত্র বের করছে, মুখ দেখতে পেলাম। তাদের মধ্যে একজন এই লোকটা। আমরা মন্দিরের কাছে একটা গাছের পিছনে ঢুকিয়ে সব দেখতে থাকি। ওরা ব্যাগ থেকে কাঁসা পেতলের জিনিস, সোনার গয়না বের করে নিজেদের মধ্যে ভাগ করতে করতে পরবর্তী শিকারের ছক করছে। বুঝতে পারলাম এটা ডাকাতি করে জিনিস লুট করছে। এটা জঙ্গলের অপদেবতার ঘটনা রটিয়ে সেই সুযোগে এই জায়গাটাকে তাদের ঠেক বানিয়ে ফেলেছে। আমি আড়াল থেকে বেরিয়ে সামনে এসে বলি, ও তাহলে তোমরাই এই জঙ্গলের আলোয়া, তাই তো? ওরা হতচকিত হয়ে যায়, আমার দিকে টর্চ মারে। বিশু সামনে বেরিয়ে আসে। বিশু থেকে চিনতে পারে ওরা। ওকে ভয় দেখায়, মুখ বন্ধ রাখতে বলে, নইলে ওর কপালে দুঃখ আছে এই সব বলে। কিন্তু আমি বুক ফুরিয়ে বলি, আমি কাউকে ভয় পাই না। আমি গ্রামের সবাইকে গিয়ে বলবো
আমি কিছুটা এগিয়েছি, এই লোকটা বাকি দুজনকে নির্দেশ দেয় আমাকে আমাকে ধরার জন্য। ওরা এসে আমার 2 হাত ধরে টানতে টানতে মন্দিরের পিছনে নিয়ে আসে। বিশুদ্ধ কত মিনতি করলো আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা কোনো কথা শুনলো না। আর এই লোকটা, এই শয়তানটা হাতে পিতলের কলসি নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, এই মানুষের কৌতূহলের মুখে মুখে চোপা, কোনোটার ফলই মিষ্টি হয় না। আর আমার কপালে কলসি দিয়ে আঘাত করতে করতে আমার মাথা থেতলে দেয়। আর বিশু থেকে বাড়ি বাঁচতে হলে গ্রাম ছেড়ে পালাতে, নাহলে ওর অবস্থা আমার মতোই হবে। সেই রাতে বিশুতে গ্রাম ছেড়ে পালায়। ওই লোকটার জন্য আজ আমার এই দশা। আমায় ছেড়ে দে, আজ ওর কাল এসেছে, ওকে আমি শান্ত হ। ওর ব্যবস্থা গ্রামবাসীরা করবে। যা, এবার তুই বিমলাকে ছেড়ে দে। ও খালি খালি কষ্ট পাচ্ছে তোর জন্য। না, আমি ও দেহ ছাড়বো না। আগে এই শয়তান থেকে শাস্তি দেবো, তারপর এই প্রথম বৈশাখী লক্ষ্য করে একপাশে টুলুও দাঁড়িয়ে রয়েছে। বিমলা অর্থাৎ বৈশাখী নিরঞ্জনের হাত ছাড়িয়ে দৌড়ে টুলুর সামনে এসে দাঁড়ায়। টুলুর গায়ে হাত দিয়ে এক দৃষ্টিতে কি মায়ায় তাকিয়ে থাকে সে। এ দৃষ্টি যেন বিমলার না, এ দৃষ্টি বৈশাখীর। কিন্তু টুলু এবার কোনো ভয় পায় না, শুধু চোখ দিয়ে তার জল গড়িয়ে আসে। পুনরায় আগাম বিচ্ছেদের জল। তুই চলে যা, বিমলার কাকির শরীর ছেড়ে দে বৈশাখী। বৈশাখী। নিরঞ্জন আবার বিমলার হাত টানতে টানতে শঙ্কর ওঝার সামনে এসে দাঁড়ায়। বিমলার চোখ দিয়ে বৈশাখী তখনও চেয়ে আছে সেই টুলুর দিকে। এদিকে তাকা। তুই বিমলাকে ছেড়ে দে, পরাণের ব্যবস্থা গ্রামবাসী করবে। ওর ভুলের শাস্তি ও পাবে। গ্রামের লোকজন পরাণকে ঘিরে ধরেছে, ইতিমধ্যে কয়েক ঘা পড়েওছে। বিমলা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে টুলুর দিকে। তার সেই ভয়ঙ্কর মূর্তি আর নেই, চোখে যেন এক অদ্ভুত মায়া। কিরে, উত্তর দিচ্ছিস না? আমি কথা দিচ্ছি, পরাণের শাস্তি হবেই। কিন্তু তুই এবার বিমলার শরীর ছাড়বি বল? বৈশাখী ধীরে ধীরে মাথা নাড়িয়ে বোঝায় যে সে বিমলার শরীর ছেড়ে চলে যাবে চিরদিনের মতো। তুই যে যাবি তার কি প্রমাণ রেখে যাবি? একদিকে যখন বৈশাখী বিমলার শরীর ছাড়তে রাজি হয়, তখন অন্যদিকে পরাণ তাকে ঘিরে ধরা মানুষের হাত থেকে ছাড়িয়ে পালাতে থাকে কাঁচা রাস্তা দিয়ে। কয়েকজন পরাণের পিছু নেয়। কিরে, প্রমাণ কি রেখে যাবে? বিমলা আরেকবার তাকায় টুলুর দিকে, মুখে এক করুণ হাসি তার। আমি সামনের শিশু গাছের ডাল ভেঙে যাব। এরপরই বিমলা নিরঞ্জনের হাত ছাড়িয়ে দৌড়ে উঠান পর্যন্ত গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে। আর তখনই একটা ঝোড়ো হাওয়া নিরঞ্জনের উঠোন থেকে কাঁচা রাস্তার দিকে বয়ে যায়। নিরঞ্জন বিমলার চোখে জলের ছিটে দিতে থাকে। অন্যদিকে পরাণ দৌড়ে চলেছে, পিছনে দুখু, শম্ভু, ভক্ত ও আরো সবাই। পরাণ তখন দৌড়ে কাঁচা রাস্তার ধারের শিশু গাছের কাছে চলে আসে। বাকিরা তখন একটু দূরে। হঠাৎই শিশু গাছের একটা ডাল ভেঙে এসে পড়ল পরাণের গায়ে। পরাণ আহত হয়েছে। পরাণকে সামনের মাঠে এনে গোল করে ঘিরে ধরল গ্রামবাসীরা। মার আর প্রশ্নবিদ্ধ হতে হতে
শেষে পরাণ স্বীকার করে যে ও আর আরো দুজন মিলে তারা বৈশাখীকে হত্যা করে। সঙ্গে আরো একটা কথা জানা গেল, দেবেশ, যার মেয়ে ময়নার বিয়ের দুদিন আগে বাড়িতে ডাকাত পড়ে, 15,000 টাকা আর গয়না সময় মতো হাজির করতে না পারায় মেয়ে লগ্নভ্রষ্ট হয়। এখন সে শয্যাশায়ী। সেই ডাকাতির পান্ডাও ছিল এই পরাণ। থানা কাছে না, 11 কিলোমিটার দূরে। পরাণের হাত বেঁধে গ্রামবাসীরা মারতে মারতে তাকে থানায় নিয়ে আসে। সেদিকে বুড়ো শিবতলার রহস্য উদ্ঘাটনের পর থেকে বুড়ো শিব আবার ভক্ত ফিরে পেতে থাকে। ডাকাত পান্ডা ধরা পড়ায় গ্রামের ডাকাতির ভয়টা কিছুটা কমে। এদিকে বৈশাখী চলে গেলেও তার কথা মাঝে মধ্যেই অবসরে মনে পড়ে টুলুর। আসলে মানুষ ছেড়ে গেলে আরো বেশি যেন কাছে চলে আসে। শুনলেন আজকের গল্প, সৌরভ দত্তের লেখা কাল বৈশাখী। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিং ও স্পেশাল এফেক্টসে মলয়, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।